আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। আজকে আমাদের রোগীলিপিকরণ সহজ 107 নাম্বার ক্লাস। রোগীলিপিকরণ সহজ 107 নাম্বার ক্লাস। আজকেও প্রায় 10 মিনিট দেরি না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। জানে এমনি দেরিতে আসে, সবাই জানে। যাই হোক, 107 নাম্বার ক্লাস, রোগীলিপিকরণ সহজ 107। অডিয়েন্স, বর্তমান গোষ্ঠীর বিবরণ আমাদের চলছে। তো আজকে কি পড়ার কথা ছিল বলেন তো? আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কি? বর্তমান গোষ্ঠীর বিবরণের কয় নাম্বার ধাপ আজকে আলোচনা করার কথা? তাড়াতাড়ি বলেন, সবাই লিখেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে রোগীলিপিকরণ সহজ কয় নাম্বার ধাপ আলোচনা করার কথা? বর্তমান কষ্টের বিবরণের কয় নাম্বার ধাপ শুনতে পাচ্ছেন? জি, ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো তো? আজকে রোগীলিপিকরণ সহজ 107 নাম্বার ক্লাস, বর্তমান কষ্টের বিবরণের আজকে ষষ্ঠ ধাপ। আজকে হবে ষষ্ঠ ধাপ, উৎপত্তির কারণ। চমৎকার ডাক্তার শহীদুল ইসলাম। ষষ্ঠ ধাপ, উৎপত্তির কারণ। শুনতে পাচ্ছেন? বর্তমান কষ্টের বিবরণের উৎপত্তির কারণ হলো ষষ্ঠ ধাপ। তাহলে আজকে অডিয়েন্স, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, দীর্ঘদিন থেকে এই পেশায় নিজের রোগীলিপি থেকে শুরু করে অন্য সকল যেটুকু রোগীলিপি দেখার সুযোগ পেয়েছি অন্যদের, কিংবা যাদের কাছাকাছি যেতে সুযোগ পেয়েছি, সব মিলে রোগীলিপিতে হাতে গোনা কয়েকটি প্রশ্ন করে শুধু ছেড়ে দেওয়া হয়। এটা কি রাজবিদ্যা বলেন, উৎপত্তির কারণ বলেন, এই হাতে গোনা কয়েকটি প্রশ্ন করেই দায় সারা। রোগীর পেটে ব্যথা কিংবা কোমরে ব্যথা, মাথা ব্যথা কিংবা ঘাড়ে ব্যথা, চাপলে কেমন লাগে, নড়লে চললে কেমন লাগে, গরম ঠান্ডা দিলে কেমন লাগে, শুয়ে থাকলে কেমন লাগে, এই যে হাতে গোনা কয়েকটি প্রশ্ন করে রাজবৃদ্ধি ও উৎপত্তির কারণ, হাতে গোনা কয়েকটি প্রশ্ন করে দায়সারা প্রশ্ন করে রোগীলিপি ক্ষান্ত করেন। এই হাতে গোনা কিছু প্রশ্নের কারণে, উৎপত্তির কারণ রাজবৃদ্ধিতে হাতে গোনা কিছু প্রশ্ন করার কারণে আমাদের কাঙ্ক্ষিত কিংবা রোগীর জন্য সাদৃশ্য ওষুধটির কাছে আমরা যেতে পারি না। রোগীর রোগ উৎপত্তির কারণ হিসাবে এক একটি রোগের এক একটি কারণ থাকে। একজনের পেট খারাপ করবে, খাদ্যকে বেশি গুরুত্ব দিতে হবে।
হঠাৎ গায়ে ব্যথা, কোনো শারীরিক পরিশ্রম করেছেন জানতে হবে। ঠান্ডা লেগেছে, গোসলে কোনো অনিয়ম ছিল কিনা জানতে হবে। মাথা কিংবা বুকে ব্যথা হচ্ছে, কোনো টেনশন আছে কিনা জানতে হবে। আপনি রোগ বিশেষে, লক্ষণ বিশেষে, রোগীর সমস্যা বিশেষে কারণগুলি এক একটা ক্ষেত্রে এক এক রকম হতে পারে। একজনের কানে ব্যথা, কোনো আঘাত লেগেছে কিনা, কানে পুজ, কোনো লিকুইড ঢুকেছিল কিনা। তাহলে আপনার রোগীর লক্ষণ বলে দিবে, তার ঠিক ওই মুহূর্তে তার কারণগুলো কি হতে পারে এটা রোগী বলবে, অথবা চিকিৎসক জিজ্ঞাসা করে নিয়ে নিবে। হাজারো রোগ, হাজারো কারণ থাকতে পারে, হাজারো রোগ, হাজারো রাজবৃদ্ধি হতে পারে। রোগীর বমি, খাবার খেলে কিংবা পানি খেলে বমি বাড়ে না কমে, এটা তার প্রাসঙ্গিক। খাবার খেলে বমিটা বাড়ে না কমে, এটা প্রাসঙ্গিক। কিন্তু যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনার নড়লে চললে বমিটা বাড়ে না কমে, এটা নড়লে বমি বাড়ে কিংবা কমে এটা আপনি পাবেন, এটা অনেক দূরে। আপনার বমির সময় যদি আপনার মাথাটা টিপে দেওয়া হয় কিংবা পেটে যদি টিপে দেওয়া হয়, আপনার বমিটা বাড়ে কিংবা কমে, এটা অনেক দূরে। কিন্তু খাবার খেলে বমি বাড়ে না কমে, পানি খেলে পানি পান করলে বমি বাড়ে না কমে, এটা বমির সাথে প্রাসঙ্গিক, একদম কাছের। প্রত্যেকটা ডিজিজ অনুপাতে, প্রত্যেকটা ডিজিজ কিংবা লক্ষণ যখন রোগীরা ক্যারি করে, সেই লক্ষণ কিংবা ডিজিজের কারণ হিসাবে এক একটা কারণ থাকে। অন্য পৃথিবীতে ডায়রিয়া মানি এক ওষুধ সবাই দিবে, জ্বর মানি এক ওষুধ সবাই দিবে, হাজারো রোগী জ্বরের রোগীরে একই ওষুধ দিবে, ডায়রিয়ার হাজারো রোগীকে একই ওষুধ দিবে। কিন্তু আমাদের এই হোমিওপ্যাথিতে ডায়রিয়ার নামে কোনো ওষুধ নেই, জ্বরের নামে কোনো ওষুধ নেই, কাশির নামে কোনো ওষুধ নেই। ওষুধ আছে কারণ ভিত্তিক, ওষুধ আছে রাজবিধি ভিত্তিক, ওষুধ আছে তার সমস্যার স্ট্যান্ডিং ভিত্তিক, ওষুধ আছে প্রকাশ অনুভূতি ভিত্তিক, ওষুধ আছে স্থায়িত্বকাল ভিত্তিক, ওষুধ আছে লোকেশন ভিত্তিক। আমাদের এই পৃথিবীতে কোনো রোগের নামে কিংবা কোনো লক্ষণের নামে কোনো ওষুধ নেই, কোনো ডিজিজ নামে ওষুধ নেই। যদি ডিজিজ নামে ওষুধ নাই, এই কথা আমরা সবাই বলি, বলে ক্ষান্ত হলে চলবে না। এই রোগের কারণ কি? অন্য পৃথিবীতে ডায়রিয়া বললে ওষুধ দেওয়া হবে, অন্য পৃথিবীতে জ্বর বললে ওষুধ দেওয়া হবে, ডিসেন্ট্রি বললে ওষুধ দেওয়া হবে, ডায়াবেটিক বললে ওষুধ দেওয়া হবে, বারবার প্রস্রাব করছে ওষুধ দেওয়া হবে। আমাদের এই পৃথিবীতে ডায়রিয়া পচা মাছ খেয়ে এক ওষুধ, চর্বি খেয়ে আরেক ওষুধ, বাজা পড়া খেয়ে এক ওষুধ, ভয় পেয়ে আরেক ওষুধ, ঠান্ডা পানি পানে ডায়রিয়া আরেক ওষুধ, শক্ত খাবার খেয়ে ডায়রিয়া আরেক ওষুধ, মাংস খেয়ে ডায়রিয়া আরেক ওষুধ, মাছ খেয়ে ডায়রিয়া আরেক ওষুধ, দুধ খেয়ে ডায়রিয়া আরেক ওষুধ, ভয় পেয়ে ডায়রিয়া আরেক ওষুধ, জ্বরের সময় ডায়রিয়া আরেক ওষুধ, বমির সাথে ডায়রিয়া আরেক ওষুধ, বাতের সাথে ডায়রিয়া আরেক ওষুধ, দিনে ডায়রিয়া এক ওষুধ, রাতে ডায়রিয়া বৃদ্ধি আরেক ওষুধ, শরীরে ডায়রিয়া বাড়ে এক ওষুধ, বসে থাকলে হাঁটাচলা করলে ডায়রিয়া বাড়ে আরেক ওষুধ। আমাদের এই পৃথিবীতে রোগের নামে কোনো ওষুধ নেই, ওষুধ আছে কি কারণে সমস্যাটি দেখা দিয়েছে, কি কারণে দেখা দিয়েছে, কি করলে সমস্যাটি বাড়ে কিংবা কমে, এই কথার উপরে আমাদের পৃথিবীতে ওষুধ। যদি আমাদের পৃথিবীতে কি কারণে সমস্যাটি দেখা দিল, কি করলে সমস্যাটি বাড়ে কিংবা কমে, তাহলে আপনারা ভাবতে পারেন
আমাদের এই পৃথিবীতে রোগের উৎপত্তির কারণ কিংবা হ্রাসবৃদ্ধি এতটাই বেশি জানতে হবে, যদি আপনি যত বেশি সাদৃশ ওষুধ বের করতে চান, রোগীর জন্য আদর্শ আরোগ্য করার জন্য যে ওষুধটি দ্রুত খুঁজতে চান, আদর্শ আরোগ্য করতে চান, তাহলে আপনাকে যত বেশি কারণ সম্পর্কে জানবেন, রোগ লক্ষণের কারণ, রোগী আক্রান্ত হওয়ার কারণ সম্পর্কে জানবেন, হ্রাসবৃদ্ধি জানবেন, হ্রাসবৃদ্ধি এবং কারণ যত বেশি জানতে পারবেন, তত দ্রুত একটি ওষুধ বাছাই করতে পারবেন। এছাড়া আপনি এই যে লোকেশন ভিত্তিক, স্থায়িত্বকাল ভিত্তিক, বিস্তৃতি ভিত্তিক, হ্রাসবৃদ্ধি ভিত্তিক, পজিশন ভিত্তিক, এই প্রত্যেকটা যদি আপনি অনেক রুব্রিক যদি না জানেন, তাহলে কোনোভাবেই রোগীর জন্য কাঙ্ক্ষিত ওষুধটি খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই যে আমরা গদবাধা রোগীর সমস্যা শুনে, আপনার ব্যথা নড়াচড়া কেমন লাগে, শুয়ে থাকলে কেমন লাগে, পেটের সমস্যা খাইলে কেমন লাগে, বড়া পেটে কেমন লাগে, কি খাবার খেয়েছিলেন, মাংস খেয়েছেন কিনা, এই যে হাতে গোনা কয়েকটি প্রশ্ন করি, এর দ্বারা আমাদের কাঙ্ক্ষিত ওষুধের কাছে যাওয়া সম্ভব নয়। রোগীর জন্য যে ওষুধটি প্রযোজ্য, রোগীর জন্য যে ওষুধটি আদর্শ আরোগ্যের জন্য প্রযোজ্য, সেই ওষুধের কাছে কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে এই, সেটা হচ্ছে যদি রোগীলিপি করতে হয়, তাহলে রোগীদের এই রোগ লক্ষণ জানিয়ে ডাক্তার কাছে আসে, সেই সম্পর্কে একজন চিকিৎসকের কারণের জন্য অনেক তথ্য জানতে হবে, হ্রাসবৃদ্ধির জন্য অনেক তথ্য জানতে হবে। যদি আপনি স্বল্পসারে অল্প কয়েকটি লক্ষণ নিয়ে বসে থাকেন, তাহলে কোনোভাবেই রোগীর কাঙ্ক্ষিত ওষুধটি পাওয়া যাবে না। আর রোগের হ্রাসবৃদ্ধি কিংবা কারণ যদি জানতে হয়, তাহলে আপনাকে প্রত্যেকটি রুব্রিকের সাব রুব্রিকগুলি ভালোভাবে আয়ত্ত করতে হবে। রেপার্টরিতে যতগুলো সমস্যা আছে আমাদের রোগীদের, ডায়রিয়া বলেন, হাঁপানি বলেন, ধ্বজভঙ্গ বলেন, ডিসপেনুরিয়া বলেন, আপনি যাই বলেন না কেন, প্রত্যেকটা সাব রুব্রিকগুলো যদি আমরা ভালোভাবে বাছাই করে নেই, জেনে নেই, আয়ত্ত করে নেই, তাহলে রোগীলিপি করা অনেক সহজ হয়ে যাবে। আপনি কতটা মনে রাখবেন বলেন তো? এই রোগীলিপি করার সময় রোগীর কাছ থেকে রোগীর তথ্য নেওয়ার ক্ষেত্রে কতটা মনে রাখতে পারবেন? এত তথ্য, এত সাব রুব্রিক, এত কিছু মনে রাখা সম্ভব? যেহেতু সম্ভব না, সেহেতু আপনাদের জন্য ছোট্ট একটু ফরম্যাট আমি তৈরি করেছি, অল্প একটু। যদি এটুকু মনে রাখা যায়, তাহলেও একদম একেবারে জলে যাবে না রোগীলিপি করার সময়। এই অল্প কথা বলে ছেড়ে দিচ্ছি, তার চেয়ে কিছুটা হলো রক্ষা। যদি আপনারা পারেন এই রেপার্টরির মধ্যে প্রত্যেকবারে রুব্রিক ধরে ধরে, একদম প্রধান রুব্রিকগুলো, বমির মধ্যে কত সাব রুব্রিক আছে, কি কারণে বমি দেখা দেয়, কি কারণে বমির প্রত্যেকটা চরিত্র, বমির যত সাব রুব্রিক আছে, বমির প্রকৃতিগুলো কেমন, বমি কেন দেখা দিচ্ছে, কি করলে বাড়ে, কি করলে কমে, এই সবগুলোটা লিস্ট করে একটু চোখটা বুলান মাঝে মধ্যে, দেখবেন আর কোনোদিন বমির রোগী বিনা ওষুধে আপনাদের চেম্বার থেকে, আমাদের চেম্বার থেকে রোগী যাবে না। যদিও আলহামদুলিল্লাহ এখনো কোনো বমির রোগী ওষুধ ছাড়া কোনো চেম্বার থেকে যায় না, একটা না একটা আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু মন ভরে না। কিন্তু তাহলে আমরা এই মুহূর্তে জানবো যে রোগীলিপি করার সময় আমরা যে কারণগুলিকে স্মরণ রাখবো, তার মধ্যে হাতে গোনা কিছু পয়েন্ট আমি আমার রোগীলিপি 2 বইতে দিয়েছি, সেখান থেকে একটু আলোচনা করছি, একটু খেয়াল করবেন অডিয়েন্স। আমি এতক্ষণ যা বললাম মোবাইলকে রাস্টক্স খাওয়ান,
আচ্ছা, এই এই যে এতক্ষণ বললাম রোগীর বর্তমান কষ্টের বিবরণের আমরা আজকে আলোচনা করব ষষ্ঠ ধাপ, উৎপত্তির কারণ। এই উৎপত্তির কারণ যদি আপনি ব্যাপকভাবে জানতে চান তাহলে আপনি রেফারিতে ঢুকবেন, ঢুকে যে যে বড় বড় রুব্রিকগুলি আছে, বড় বড় যে রুব্রিকগুলি আছে ওটার মধ্যে ঢুকে আপনি আলাদা করে নিজের মতো করে একটু লিখে নেন যে আপনি কি জানবেন, কারণ হিসাবে কি জানবেন, রাজবিদ্যুতে কি জানবেন, একটু জেনে নিলে দেখবেন যে কয়েকটা উদাহরণ আমি দিয়েছি রোগীলিপি 2 মধ্যে কিছু ডিজিজ উল্লেখ করে আমি ওখানে লিখেছি যে আপনারা ওগুলো দেখলে বুঝতে পারবেন। আমি কয়েকটা দিয়েছি, আপনারা ব্যক্তিগতভাবে আপনারা রেফারেটরি থেকে বের করে নিতে পারবেন। ওইটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে লিখেছি। আপনারা ওরকম রেখে রেডি করে দিবেন, ফেসবুকে দিয়ে দিবেন, আমার যেটুকু দরকার আমি নিয়ে নেব, অন্যরা নিয়ে নেবে। তাহলে এবার যাচ্ছি আমরা উৎপত্তির কারণ। উৎপত্তির কারণ, রোগের কারণ নির্ণয় করতে রোগীকে নিম্ন প্রশ্নগুলি জিজ্ঞাসা করতে হবে। 1 নাম্বার পয়েন্ট, অবস্থান। অডিয়েন্স, আপনারা আমার সাথে চটপট দিয়ে একটা করে লিখে দিবেন, তাহলে বুঝতে পারবো আপনারা বুঝতেছেন কিনা। 23 তারিখে সেমিনারে আসবেন, আসেন আসেন। হোমিওপ্যাথিক পরিবার 23 তারিখে ঢাকা আসবেন রেফারেটরি কর্মশালায়, 23 তারিখে 23, 24, 25 আসেন। উৎপত্তির কারণ 1 নাম্বার অবস্থান, 2 নম্বরে আবহাওয়া, 3 নম্বরে কাজ, 4 নম্বরে আঘাত, 5 নম্বরে গোসল। আঘাতের মধ্যে আছে শারীরিক, মানসিক, 2 ধরনের। তাহলে 1 নম্বরে কি, অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, গোসল। অডিয়েন্স, এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনাদেরকে বলছি, যদি কেউ পুরাতন থাকেন, উৎপত্তির কারণের একটা ভিন্ন নাম দিয়েছি আমরা, একটা নাম দিয়েছিলাম, সেই নামটা যদি আপনাদের মনে থাকে, এই উৎপত্তি কারণটা মনে রাখার জন্য একটা নাম দিয়েছিলাম ব্যঙ্গ করে। যদি কারো জানা থাকে নামটা একটু লিখে দেন। মনে আছে নামটা? মনে নেই। উৎপত্তির কারণ, এই 23টি পয়েন্ট মনে রাখার জন্য, উৎপত্তির কারণ মেইন পয়েন্ট 23টি, এই 23টি পয়েন্ট মনে রাখার জন্য একটি ব্যঙ্গ করে একটা নাম দিয়েছিলাম। যদি কারো জানা থাকে, অলস নেশাখোর পুরুষ, অলস বা নেশাখোর ভাদাইম্মা জামাই, নেশাখোর ভাদাইম্মা জামাই। অলস নেশাখোর পুরুষ। আচ্ছা, এটাই ছিল আমাদের, ওই যে ডাক্তার রফিক সাহেব লিখছেন অলস নেশাখোর পুরুষ। মাঝে মধ্যে যখন যেটা মনে আসে ওইটাই বলি, নেশাখোর ভাদাইম্মা জামাই, নেশাও করে কাজ কামও করে না, শুধু ঘরে বসে থাকে। তাহলে এর কি বলা যায়, অলস নেশাখোর বা নেশাখোর ভাদাইম্মা জামাই। ভাদাইম্মা যদি, নেশাখোর ভাদাইম্মা জামাই যদি ঘরের মধ্যে সারাক্ষণ গুড়গুড় করতে থাকে, কাজ কাম না করে, তাহলে আপনারা বলেন তো ঘরের অবস্থানটা, ঘরের আবহাওয়াটা, পরিবেশটা, সে ঘরে অবস্থান করছে, আর যদি কাজ কাম না করে তাহলে ঘরের পরিবেশটা কি ভালো থাকবে? কি বলেন আপনারা? যদি যেখানে অবস্থান, ঘরে অবস্থান করে, আর যদি কাজকর্মে না যায়, তাহলে ঘরের পরিবেশটা, আবহাওয়া কি ভালো থাকবে না খারাপ থাকবে? নিশ্চয় ভালো থাকবে না। তাহলে জামাই অবস্থান করছে বাসায়, 1 নাম্বার অবস্থান। এই 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আবহাওয়া, পরিবেশটা ভালো না। কারণ যদি কাজকর্ম না করে ঘরে বসে থাকে, তাহলে আবহাওয়াটা ভালো থাকার কথা কি? কথা না। আবহাওয়া, অবস্থানে পড়ে আবহাওয়া। এইবার 3 নাম্বার, যদি আবহাওয়া যদি ভালো না হয় তাহলে কোথায় যাবে? নিশ্চয় কাজ করতে যাবে।
তাহলে 1 নম্বরে অবস্থান, 2 নম্বরে আবহাওয়া, 3 নম্বরে কাজ। নেশাখোর যদি ঘরে থাকে, যেখানে অবস্থান করে সেখানে পরিবেশ ভালো থাকার কথা নয়, তাহলে সেখানে আবহাওয়া চলে আসলো, আবহাওয়াটা অনুকূলে নয়, বাধ্য হয়ে কাজে যাবে। তাহলে 1 নম্বরে অবস্থান, 2 নম্বরে আবহাওয়া, 3 নম্বরে কাজ। কাজে যাচ্ছে অডিয়েন্স, যদি রাগ করে কেউ কোনো কাজ করতে যায় তাহলে কি স্বস্তিরভাবে করে? কথা তাড়াহুড়া, মেজাজ খারাপ, হাতুড়ি দিয়ে আঘাত করবে কাঠে, আঘাত করে হাতে, তাহলে কি এবার আঘাত পাওয়ারই কথা, তাই তো? তাহলে 1 নম্বরে কি গেল? অবস্থান, 2 নম্বরে কি? আবহাওয়া, 3 নম্বরে কাজ। কাজ করতে গিয়ে তাড়াহুড়া করে মেজাজ খারাপ, এবার কি? আঘাত, 4 নম্বরে আঘাত। তাহলে 1 কি? অবস্থান, 2 নম্বরে আবহাওয়া, 3 নম্বরে কাজ, 4 নম্বরে আঘাত। অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, 3টি হলো, 4টি। 1 নম্বরে অবস্থান, 2 নম্বরে আবহাওয়া, 3 নম্বরে কাজ, 4 নম্বরে আঘাত। অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, কয়টি হলো? 4টি। অডিয়েন্স, নেশাখোর যদি ঘরে থাকে, নেশাখোর যদি ঘরে থাকে, কাজকর্ম না করে, কাজকর্ম যদি না করে, তোমার লাইন ঠিক হয়নি, লাইন ঘুরে দাও, ঘুরানো হয়নি। অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, দাও আমার দাও। অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, 4টি। কয়টি গেল? 4টি। এক নম্বরে অবস্থান, 2 নম্বরে আবহাওয়া, 3 নম্বরে কাজ, 4 নম্বরে আঘাত। রাগ করে কাজে গেলে আঘাত তো লাগবেই। আঘাতের মধ্যে 2টি, শারীরিক ও মানসিক। অডিয়েন্স, আমরা যে দেশে বাস করি, এই দেশের মায়েরা কিংবা স্ত্রীরা কিংবা মেয়েরা, এরা অনেক মায়াময়ী, এরা অনেক, যদিও আমরা এলোমেলো করি তারপরেও এরা আমাদেরকে অনেক ছাড় দিচ্ছে, অনেক ছাড় দিয়ে যাচ্ছে, কিংবা আমাদের বিভিন্ন সময় অনেক ত্যাগ তারা দিয়ে যায় মায়েরা। অডিয়েন্স, এই যে কাজ করতে গিয়ে আঘাত লাগলো, আঘাতের পরে বাসায় ফিরলে এবার গোসলের ব্যবস্থা, এবার গোসলে যাও। যদি কাজ থেকে যেহেতু আঘাত পেল, এখন আর কাজে থাকবে না, চলে আসলো, কাজ থেকে এসে এবার গোসল করবে তো, এবার গোসলের পালা। তাহলে 1 নম্বর কি? অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, গোসল। গোসলে পরিবেশ করে দিল, গোসল করলো, এবার খাবার তো দিবে। ওই যে যেহেতু মায়াময়ী নারী, খাবার তো দিবেই, যদিও কাজ কাম নাই করুক, নেশা নেশা যাই করুক, তারপর তো স্বামী বলে কথা, ছেলে বলে কথা, খাবার তো দিবেই। 6 নম্বর খাবার ও পানীয়। 1 নম্বর কি? অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, গোসল, খাবার। খাবারের সাথে পানীয় আছে, খাবার, পানীয়। অডিয়েন্স, সবাই জানেন কুকুরের লেজ কখনো কি সোজা হয়? না মরা পর্যন্ত না। কুকুরের লেজ না মরা পর্যন্ত সোজা হয় না।
এটা তো সবাই জানে, কি বলেন আপনারা? তাহলে কুকুরের লেজ যেহেতু সোজা হয় না, সেহেতু নেশা করতো। এবার 7 নম্বরে করবে নেশা। কি করবে? নেশা। তাহলে 1 নম্বরে কি? অবস্থান, 2 নম্বরে আবহাওয়া, 3 নম্বরে কাজ, 4 নম্বরে আঘাত। আঘাতের মধ্যে 2টি, শারীরিক মানসিক। 5 নম্বরে গোসল, 6 নম্বরে খাবারের মধ্যে আছে পানীয়। ওই 7 নম্বর কুকুরের লেজ সোজা হয় না, এবার হলো কি? নেশা। কয়টা পেলেন? 7টা। এই 7টা যদি আপনারা পারেন, আমাকে একটু দ্রুত লিখে দেন তো, তাড়াতাড়ি লিখে দেন। অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, গোসল, খাবার ও পানীয়, নেশা। এটুকু লিখে দেন। যারা পারেন একটু তাড়াতাড়ি লিখে দেন। 7টি, এই 7টি লিখে দেন। এই 7টি লিখে দেন। অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, গোসল, খাবার, পানীয়। খাবার পানীয় একসাথে। 7 নম্বরে নেশা। অডিয়েন্স লিখেছেন কেউ? চমৎকার, গুড। চমৎকার, লিখে দেন, লিখে দেন, লেখেন। লেখাপড়া তো করতে ইচ্ছে করে না, এই বয়স লেখাপড়া বয়স না, তবুও একটু ছলে বলে যেটুকু আদায় করে নিতে পারি আর কি। এটা তো লেখাপড়ার বয়স না, একটু লেখেন, গল্প গুজব করেন, আমিও একটু আড্ডা দিয়ে যাই, তাইলে এর ফাঁকে যতটুকু হয়ে যায়, আপনাদের ফাঁকে ফাঁকে আমার যতটুকু হয়। তাহলে 1 নম্বর কি গেল? অবস্থান, 2 নম্বরে আবহাওয়া, 3 নম্বরে কাজ, 4 নম্বরে ওই যে রাগ করে যাওয়ার কারণে আঘাত। আঘাত থেকে এখন ওখানে থাকবে না, বাসা চলে আসবে, গোসল করবে, গোসল করলে খাবার দিবে, খাবার দিলে কুকুরের লেজ সোজা হয় নাই, নেশা করতে যাবে। অডিয়েন্স, যদি কেউ নেশা করে সে কি নিয়ম মানে? বলেন তো আপনারা। অবশ্যই না। আপনারা বলবেন একদম নিয়ম মানে না। তো নিয়ম যদি না মানে তাহলে অনিয়ম। যে নেশা করে, নেশা করতে গেল, হাতে পায়ে ধরে বাসা থেকে বলে যায় আমি যাচ্ছি, এই 7টার সময় গেলাম, 8টায় কিন্তু বাবু চলে আসবো, কিংবা 8টায় গেলাম 9টায় চলে আসবো, এই বলে একদম রাত পার, পরের দিন সকালবেলা বাসায় ফিরে। এটা কি নিয়ম? আপনারা কি বলেন? এটা হচ্ছে অনিয়ম। তো নেশাখোর যেহেতু অনিয়ম তো করবেই, তাহলে 8 নম্বর কি? অনিয়ম। বাস, অনিয়ম হয়ে গেল। অনিয়মের পর এইবার আসল কথায় আসি। এই যে সারা রাত কাটালো, অনিয়ম করলো, ঘর থেকে রাত সন্ধ্যা বের হলো, এই অনিয়ম করলো, 1 দিন 2 দিন পর বাসা ফিরলো, তাহলে কি তার ঘেমে যাবে না? আপনারা কি বলেন? নিশ্চয় ঘেমে যাবে। একদম ঘাম। বাবারে বাবা, ঘাম কাকে বলে? জন্মের ঘাম। একদম ঘেমে তো অস্থির। 9 নম্বরে ঘাম। আচ্ছা, এইবার তো বাসায় না এসে উপায় নাই, আসতে হবে তো নাকি? এবার আবার ফিরে বাসায় এসে আবার ওয়াশরুমে যাওয়ার পরে এবার প্রস্রাব করবে। কি করবে? প্রস্রাব। 10 নম্বরে প্রস্রাব। জায়গা প্রস্রাব করতে যেহেতু ঢুকলোই, এই ফাঁকে একটু পায়খানাটা করে নেই। কি বলেন আপনারা? তাহলে 11 নম্বরে পায়খানা। একটু উল্টে দিলে ভালো হতো। পায়খানা প্রস্রাব, পায়খানা করতে গেলে প্রস্রাব না করে পারবে না তো। জায়গা আগে আমি দিয়ে দিছি প্রস্রাব, তারপরে পায়খানা করুক। সরাসরি পায়খানাটা কেমন লাগে? ভালো লাগে? তাহলে আগে প্রস্রাবটা হোক, পরে পায়খানা করুক। আগে ছোটটা পরে বড়টা, আগে ছোট পরে কি বড়। তাহলে কি হলো ঘটনা? 1 নম্বর কি গেল? অবস্থান, 2 নম্বরে আবহাওয়া, 3 নম্বরে কি? কাজ, 4 নম্বরে আঘাত, 5 নম্বরে গোসল, 6 নম্বরে খাবার ও পানীয়, 7 নম্বরে নেশা। নেশা যদি করে তাহলে অনিয়ম হয়ে যায়। অনিয়ম 8 নম্বরে, 9 নম্বরে ঘাম, 10 নম্বরে প্রস্রাব, 11 নম্বরে পায়খানা। অডিয়েন্স, এই 11টা আপনাদের কি মনে রাখতে পড়া লাগবে? একটু লেখেন তো।
এই যে এই যে পায়খানা প্রস্রাব পায়খানার মধ্যে করলাম 11টা, এই 11টা আপনাদেরকে কোনোদিন আর পড়তে হবে? একটু লিখেন তাহলে বাবা, সবাই লিখেন। অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, গোসল, নেশা, অনিয়ম, ঘাম, প্রস্রাব, পায়খানা। এই যে 11টা, এই 11টা কি আপনাদের পড়তে হবে কিনা একটু লিখে জানান। আর পড়তে হবে কিনা? আমার তো মনে হয় লাগবে না ইনশাল্লাহ। একটু লিখেন গো, সবাই লিখেন। এই 11টা মনে রাখতে আর কোনো পড়তে হবে কিনা আপনাদের? আবারও বলছি, নেশাখোর ভাতাইন মাজামাই তো কাজ কাম করে না, খালি ঘরের মধ্যে থাকে, যার জন্য যেখানে অবস্থান করে পরিবেশটা ভালো না, আবহাওয়াটা ভালো না। তাহলে 1 নম্বর কি? অবস্থান। 2 নম্বর কি? আবহাওয়া। এইভাবে কয়দিন চলবে? কাজে তো যেতে হবে। ঠেলাই করে বাবাজি যায় কাজে, কোথায় গেল? কাজে। 3 নম্বরে কাজ। কাজ করতে যে দমদম আঘাত লাগবে, দিবে কাঠে, দিছে হাতে, লাগলো ঝামেলা, লাগলো আঘাত, রক্ত দিয়ে শরীর একদম এলোমেলো অবস্থা, একদম শরীর ময়লা। বাসায় এসে এবার গোসলে পরে ওই যে মায়াময়ী মা, মায়াময়ী স্ত্রী, দেও খাবার, খাবার দাবার, পানীয়। খাবারের পরে ওই কুকুরের লেজ হয় না সোজা, যায় করে নেশা, হলো অনিয়ম। অনিয়ম করতে গেলে ঘেমে তো যাবেই, ঘামলো, ঘামের পরে আসলো বাড়িতে, গেল প্রস্রাব করতে, সাথে করলো পায়খানা। বাস 11টা। অডিয়েন্স, এই 11টা মনে থাকবে তো ইনশাল্লাহ? থাকার কথা। এইবার শোনেন, আসল কথাই তো বলা হলো না। ওই যে যাতে মাত্রার তালে ঠিক, একটা কথা আছে না, সবাই তো জানেন, যাতে মাত্রার তালে ঠিক। যখন দেখছে ঘরে ঢুকলাম, ওয়াশরুমে গেলাম, কিছু তো বললো না, এইবার স্ত্রীকে জিজ্ঞাসা করে মাসিকের খবরটা মোর কি? নিয়ত খারাপ। মাসিকের খবর কি? নিয়ত কিন্তু খারাপ। তাহলে মলের পরে এবার মাসিকের খবর কি? কেন জিজ্ঞাসা করছে জানেন তো? ওই যে কারণ স্ত্রী কষ্টে আছে না দুঃখে আছে এই জানার জন্য না। আরে বেটার নিয়ত খারাপ। 12 নম্বরে ঋতুস্রাব, 13তে এবার হলো সঙ্গমের পাতা। ওই যে জিজ্ঞাসা করছে মাসিকের খবর কি? নিয়ত তো খারাপ, নিয়ত খারাপ। 13 নম্বরে সঙ্গম। আচ্ছা বলেন তো, সঙ্গম করলে কি হয়? আপনারা তো সবাই জানেন সঙ্গম করলে কি হয়। ওই যে গর্ভাবস্থা, এটা কেবল বলতে হয় নাকি? সঙ্গম করলে গর্ভাবস্থা। দেখেন ওই যে নামের মধ্যে কাম, ওই যে নেশাখোর বাদাম না জামাই, বাদাম মানে কি বাচ্চা রাখবে আপনি মনে করেন? কাম করবো ঠিক, কিন্তু বাচ্চা রাখবো না, এবার গর্ভপাত। আমি কিন্তু ভালো যারা তাদের কথা বলছি না, ওই বাদামের কথা বলছি, কিন্তু আপনারা ওকে রাগ করেন না যে পুরুষদের এমনি বলছে, না না, যদি বাদামা কাজ কাম করে না, নেশা করে, তাদের কথা বলছি। কিন্তু আপনারা আবার উল্টা পাল্টা বকাঝোকা শুরু করবেন না কিন্তু, কারণ ভাই আমি আর যাই পারি বকা নিতে পারি না। বকাঝোকা করবেন আমি কিন্তু সহ্য করতে পারবো না, বকাঝোকা করবেন না। আমি কিন্তু বলছি যারা নেশা করে, ভাদাইমা কাজ কাম করে না, তাদের কথা বলছি। ভাইজান আপনাদের কথা বলে নেই, আপনারা তো ভালো জায়গা। তাহলে কি হলো ঘটনা? ওই যে মল পর্যন্ত আসলো, পায়খানা করার পরে বাথরুমতে বের হয়ে জিজ্ঞাসা করে ওই মাসিকের খবরটা পর কি? 12 নম্বর। 13 নম্বরে সঙ্গম। সঙ্গম করার নিয়ত তো বাস ঘটলো। এবার কি হবে? গর্ভাবস্থা, বাদাইমার ভাদাইমা, বাচ্চা তো রাখবে না, গর্ভপাত। এইবার ভাবেন তো কি অবস্থাটা হইলো? বেটা বাচ্চা রাখবি না এমন যদি হয়, তাহলে সঙ্গম করলি কেন? কিচ্ছু করার নেই। ওই যে মায়াময়ী মা, মায়াময়ী মেয়ে, স্ত্রী, কিচ্ছু করার নাই, কথা তো ফালাইতে পারে না। মায়া দয়ার শরীর, কি করবে? মেনে নিতে হচ্ছে, না বললে তো মার খাবে। নেশা করে না, আর যাই কিছু পারো, বোরে মারতে পারে ভালো, মায়ের কে ভয় না পায়। জায়গা 15 নম্বরটা হলো। তাহলে 1 নম্বর কি? অবস্থান। 2 নম্বরে কি? আবহাওয়া। 3 নম্বরে কাজ। 4 নম্বরে আঘাত। আঘাত কিন্তু 2টা আছে আবার ওর মধ্যে, শারীরিক ও মানসিক আঘাত। আঘাতে পরে গোসল, গোসল বলে খাবার, খাবার বলে যে কুকুরের লেজ, নেশা। নেশা করলে কি হয়? অনিয়ম। অনিয়ম করলে কি হবে?
এই 2 দিন 3 দিন যদি কাপড় পরে থাকে তাহলে ঘেমে যাবে। এবার বাসায় ফিরে প্রস্রাব করবে, পরে করবে পায়খানা। পায়খানা করার পরে দেখছে কেউ তো কিছু বলে না, অনুকূল পরিবেশ তো বোঝা যাচ্ছে, তাহলে এবার জিজ্ঞাসা করে মাসিকের খবর কি। 12 নাম্বার নিয়তটা কি জানেন? ওই যে 13 নম্বরে সঙ্গম, 13 নম্বরে কি সঙ্গম, 13 নম্বরে সঙ্গম, 13 14 নম্বরে সঙ্গমে কি হয় সবাই জানেন, গর্ভাবস্থা তো। আরে বাদাইম্মা তো বাচ্চা কি রাখবে? একদম গর্ভপাত, এটা তো সবাই জানেন। বাদামে কি বাচ্চা রাখবে? রাখবে না, একদম গর্ভপাত করে ফেলবে। তাহলে কটা? 15টা। অডিয়েন্স, এই 15টা মনে হয় আপনাদের আবার পড়তে হবে নাকি? আচ্ছা, যদি পড়তে হয় তাহলে আরেকবার আমি বলছি। 1 নাম্বার অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, গোসল, খাবার, নেশা, নেশা, অনিয়ম, ঘাম, প্রস্রাব, পায়খানা, ঋতুস্রাব, সঙ্গম, গর্ভাবস্থা, গর্ভপাত। 15টি। অডিয়েন্স বলেন তো এই 15টি কোনো সমস্যা আছে আপনাদের? জুয়েল শিকদার তো একদম 15টা দিয়ে দিয়েছে গর্ভাবস্থা পর্যন্ত। গর্ভপাত, ও বাবা রে। অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, গোসল, খাবার, পানি, পানি, নেশা, খাবার ও পানীয়, নেশা, অনিয়ম, ঘাম, প্রস্রাব, পায়খানা, ঋতুস্রাব, সঙ্গম, গর্ভাবস্থা, গর্ভপাত। অডিয়েন্স এটা কিন্তু একটা পয়েন্ট, কিন্তু একটু পয়েন্টের ভিতরে আমরা একটু পরে যাচ্ছি, অপেক্ষা করেন, একটু পরে যাব ইনশাআল্লাহ। গেল কটা? 15টা। এইবার বলেন তো অডিয়েন্স, এই যে এত কিছু করার পরে ভদ্রলোক একটু ঘুমাবে না? ঘুমাবে তো? দাঁড়াও, এটা খেয়ে দিই। একটু ঘুমাবে তো? আচ্ছা দাঁড়ান, ও ঘুমাক, আমি একটু পানি খাই ফাঁকে দিয়ে। অডিয়েন্স এইবার এই বাদাইম্মা আর কত ঘুরবে? একটু ঘুমাবে তো? নে বাবা ঘুমা। এইবার ঘুমাইতে যা, এইবার মাথায় ঢুকছে রোগ চাপার কথা। কি করলাম? বউর এই ক্ষতিটা করলাম, বাচ্চাটা নষ্ট করলাম, রোগ চাপা দিলাম। এই রোগ চাপা 16তে ঘুম, 17তে রোগ চাপা। এইবার এই রোগ চাপার কথা মনে পড়া, এইবার তো ভদ্রলোকের ভয়, এইবার ভয়, ঘুম, রোগ চাপা, ভয়। কিসের ভয় জানেন? এই যে অতিরিক্ত ওষুধ খাওয়াইছে ওয়াইফেরে, এর কুফল, এই ভয়ে অস্থির। এইবার আবার পরবর্তী প্ল্যান হলো ডোডো অপারেশন, তো ব্যবস্থা আছে, তার অপারেশনের ফল, ওষুধ খাওয়াইছে কি হয়েছে, এবার অপারেশন করে সব ঠিকঠাক করে ফেলবো। পরবর্তী নাম্বার বাহ্য শক্তির প্রভাব, বাহ্য শক্তির প্রভাব 21 নাম্বার। 22 নাম্বার মায়াজম, 23 নাম্বার জীবাণুজনিত কারণ, 24 নাম্বার চুল কাটা শেভ করা। এই 24টি ধাপ। অডিয়েন্স আমরা আবার যদি প্রথম থেকে আসি, 1 নাম্বার অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত। অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, গোসল, খাবার, অনিয়ম, ঘাম, প্রস্রাব, মল। 11টি। অবস্থান, আবহাওয়া, কাজ, অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, গোসল, খাবার, নেশা, অনিয়ম, ঘাম, প্রস্রাব, মল। 11। ঋতুস্রাব,
সঙ্গম, গর্ভাবস্থা গর্ভপাত। গুম রোগচাপা, গুম রোগচাপা। ভয় অতিরিক্ত ওষুধের কুফল, অপারেশনের ফল। অপারেশনের কুফল বলা যাবে না, অপারেশনের কুফল বলা যাবে না। অতিরিক্ত ওষুধের কুফল, অপারেশনের ফল। বাহ্য শক্তির প্রভাব, মায়াজম, জীবাণুগঠিত কারণ, চুল কাটা, শেভ করা, চুলে কলপ করা, এগুলো রোগের কারণ হিসাবে আসতে পারে। অডিয়েন্স, এবার যদি আমরা শুরুর দিকে যাই, এবার যদি শুরুতে যাই, অবস্থান। অবস্থান আবার রোগের কারণ হয় কিভাবে? অবস্থান আবার রোগের হ্রাস বৃদ্ধি হয় কিভাবে? এটা তো নিশ্চয়ই আপনাদের প্রশ্ন। দেখেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে যদি কেউ কাজ করতে থাকে, দীর্ঘ সময় যদি কেউ দাঁড়িয়ে কাজ করতে থাকে, সেই কারণে সে রোগে আক্রান্ত হতে পারে। দীর্ঘ সময় অতিরিক্ত মাত্রায় যদি কেউ হাঁটে, এটাও তার রোগের একটা কারণ হতে পারে। দীর্ঘ সময় বসে যদি কেউ কাজ করে, দীর্ঘ সময় বসে যদি কেউ কাজ করে, আসন করে দীর্ঘ সময় বসে কাজ করলে তাও তার সমস্যা হতে পারে। দীর্ঘ সময় সামনের দিকে ঝুঁকে বসে যদি কাজ করে, তাতেও সমস্যা হতে পারে। দীর্ঘ সময় পা গুটিয়ে বসে থাকলে, পা গুটিয়ে যদি দীর্ঘ সময় বসে কাজ করতে থাকে, কুজু হয়ে কাজ করলে, এই কুজু হয়ে যদি কেউ কাজ করে দীর্ঘ সময়, সমস্যা হতে পারে। দীর্ঘ সময় শুয়ে থাকলে, দিনের পর দিন রাতের পর রাত শুধু শুয়ে থাকে, কাম নেই কাজ নেই, শুধু শুয়ে থাকা, তারাও অসুস্থ হয়ে যেতে পারে। দীর্ঘদিন মেঝেতে শোয়া, আপনি দেখবেন অনেকে হঠাৎ করে কোমর ব্যথা নিয়ে আসে, চেম্বারে রুগী আসে কোমরে ব্যথা, শরীর ব্যথা, জানতে চাইবেন ছেলে মেয়ে থাকে খাটে, বাবা মা থাকে নিচে, কিংবা বাবা মা থাকে খাটে, ছেলে মেয়ে থাকে নিচে, বিভিন্ন সমস্যার কারণে, পারিপার্শ্বিকতার কারণে। এই যে মেঝেতে দীর্ঘদিন শোয়া বা বাড়িতে মেহমান থাকলে এক নাগারে কয়েকদিন যদি ফ্লোরে ঘুমানো হয়, সেক্ষেত্রে আক্রান্ত হয়ে যেতে পারে। তাহলে দীর্ঘদিন মেঝেতে শোয়া, এর ফলেও কিন্তু আক্রান্ত হতে পারে। তাহলে অবস্থান কয়েকটা বললাম। দীর্ঘদিন, দীর্ঘ সময় যদি কেউ দাঁড়িয়ে থাকলে, দীর্ঘ সময় হাঁটলে, দীর্ঘ সময় বসে থাকলে, দীর্ঘ সময় পা গুটিয়ে বসে থাকলে, কুজু হয়ে কাজ করলে, দীর্ঘ সময় শুয়ে থাকলে, দীর্ঘদিন মেঝেতে কাজ করলে। অডিয়েন্স, এই কয়েকদিন আগে এক ভদ্রলোক, বেশ অনেক লম্বা, এই যে আপনার লকডাউন যাচ্ছে, লকডাউন গেল, এই দীর্ঘ সময় উপর হয়ে এই বেসিনে হাঁড়ি পাতিল ধুইতে যেয়ে কোমরের অবস্থা খারাপ। দীর্ঘ সময় যদি পানিতে আপনি কাজ করেন, পানির কাজ করেন, একটু কুজু হয়ে, তাহলে আপনার আর কোমর সোজা করতে পারবেন না, বেঁকে যাবে। যেমনি করে বাঁকা বাঁশ সোজা করে গরম সেক দিয়ে, আর যদি আপনি দীর্ঘ সময় কুজু হয়ে কাজ করতে থাকেন, আপনার কোমরটিও কিন্তু বাঁকা হয়ে যাবে, সাবধান। অডিয়েন্স, তাহলে অবস্থানের উপরে অডিয়েন্স, অবস্থান একটি পয়েন্ট। এবার আবহাওয়া। ঝড়ো আবহাওয়ায় রোগ লক্ষণ দেখা দেয় অথবা বৃদ্ধি হয়। মেঘলা আবহাওয়ায় রোগ লক্ষণ দেখা দেয়, বৃদ্ধি হয় অথবা হ্রাস হয়। আর্দ্র আবহাওয়ায় রোগ লক্ষণ দেখা দেয়, বৃদ্ধি হয় অথবা হ্রাস হয়। আপনি ল্যাব তোষক যাই কিছু দেন না কেন, কিন্তু আপনার এই মেঝেতে শোয়ার কারণে আপনার কোমরের সমস্যা হয়ে যেতে পারে, শরীরের সমস্যা দেখা দিতে পারে। আবহাওয়া বলছেন, ঝড়ো আবহাওয়া, মেঘলা আবহাওয়া, আর্দ্র আবহাওয়া, শুষ্ক আবহাওয়া, স্যাঁতসেঁতে আবহাওয়া। অডিয়েন্স, আমি তো কিছু সংখ্যা লিখেছি, আপনারা আরো সংখ্যা বাড়াবেন। আমি একটা নমুনা দিয়েছি, আপনারা আরো বাড়াবেন। আপনারা চেষ্টা করলে আরো অনেক বাড়াতে পারবেন। 3 নম্বর পয়েন্ট, 1 নম্বর ছিল অবস্থান, 2 নম্বরে আবহাওয়া, 3 নম্বরে এবার কাজ। 3 নম্বরে কাজ।
কাজের মধ্যে কি আছে? দীর্ঘ সময় পানি বা ঠান্ডা পানিতে কাজ করা। ওই যে মায়েরা দিন রাত শুধু পানি নিয়ে কাজ করে, এই বাচ্চাদের কাপড় চোপড় ধোয়া, ফ্যামিলির কাপড় চোপড় ধোয়া, ঘর ঝাড়মুছ করা, রান্না বান্না করা, খাবার খেয়ে এই যে হাঁড়ি পাতিল ধোয়া, এই কাজগুলি যে মায়েরা করে, তাদের এই দীর্ঘ সময় ঠান্ডাতে কাজ করতে দীর্ঘদিন ঠান্ডা পানিতে কাজ করার ফলে তাদের সমস্যা হতে পারে। দীর্ঘ সময় পানি বা ঠান্ডা পানিতে কাজ করলে রোগে আক্রান্ত হতে পারে। নদীর পাড়ে কাজ করলে, নদীর পাড়ে যদি কেউ থাকে বা কাজ করে, তাদের সমস্যা হতে পারে। বেজা স্থানে কাজ, স্বেচ্ছাতে স্থানে কাজ, বেজা স্থানে যদি কেউ কাজ করে, সারাক্ষণ পানি বাড়াচ্ছে আর কাজ করতেছে, হোটেলে যারা কাজ করে, যারা রান্না করে কাজ করে, সারাক্ষণ পানি বাড়াইতে হয়, তাদের সমস্যা হতে পারে। রৌদ্রে কাজ করলে, রৌদ্রে দীর্ঘ সময় যদি খালি মাথায় খালি শরীরে যদি রৌদ্রে কাজ করতে থাকে, আক্রান্ত সমস্যা হতে পারে। ধুলাবালিতে কাজ করলে, এসি নন এসিতে, অফিসে এসি, বাসায় এসি নেই, এই যে এসি নন এসি, তাতে আক্রান্ত হতে পারে। ভারী কাজ করলে, দীর্ঘ সময় শুধু ভারী বোঝা বহন করা, ভারী বোঝা অন্যের মাথা উঠিয়ে দেওয়া, নিজে ভারী বোঝা বহন করা, এই ক্ষেত্রে আক্রান্ত হতে পারে। দীর্ঘদিন খালি পেটে কাজ করলে, খাওয়া দাওয়ার খবর নাই, শুধু কাজ আর কাজ, সেক্ষেত্রে আক্রান্ত হতে পারে। পরিশ্রম অনুযায়ী খাবার দাবার গ্রহণ না করলে এক সময় কিন্তু বিছানায় পড়ে যাবে। তাই এই কাজ, শুধু কাজ আর কাজ, শুধু কাজ করবেন, খাবার খাবেন না, তা হয় না। অডিয়েন্স, কাজের ক্ষেত্রে বললাম 9টি। আপনারা যদি পারেন আরো সংখ্যা বাড়াবেন, নিজেরা আলাদা করে ডায়েরি লিখে নেবেন, প্রত্যেকে ডায়েরি লিখে নেবেন যে আমি রোগ আক্রমণের জন্য, রোগের হ্রাস বৃদ্ধির জন্য এইভাবে রেডি করে রাখলাম। আপনার ব্যক্তিগত ডায়েরিটা নিজে রেডি করে রাখেন। আমি এখানে লিখছি 9টি, আপনি আরো 9টি সংগ্রহ করেন। দীর্ঘ সময় পানিতে বা ঠান্ডা পানিতে কাজ করলে, নদীর পাড়ে কাজ করলে, বেজা স্থানে কাজ করলে, রোদ্রে কাজ করলে, ধুলাবালিতে কাজ করলে, এসি নন এসিতে কাজ করলে, ভারী কাজ করলে, দীর্ঘদিন খালি পেটে কাজ করলে, পরিশ্রম অনুযায়ী খাবার কম গ্রহণ করলে, আর সে অবস্থা কাজ করতে থাকলে আক্রান্ত হতেই পারে। কটা গেল? 3টি। 1 নম্বরে কি? অবস্থান, 2 নম্বরে আবহাওয়া, 3 নম্বরে কাজ। অবস্থান, আবহাওয়া, কাজ। এবার আঘাত। অডিয়েন্স, আঘাত বলেছিলাম 2টি। আঘাত 2টি, একটি শারীরিক, একটি মানসিক। আরেকটি কথা আছে, যদি এটা সামনে বলবো, এখনই বলে ফেলছি। আঘাতের 5টি মূল পয়েন্ট আছে। যদি আপনাদের কারো জানা থাকে, অতীতের এপ্রিল মাসের আলোচনা ছিল আঘাতের মেইন পয়েন্ট 5টি। আমরা শুধু লিখি, রুগীকে জিজ্ঞাসা করি আপনার কোথাও অতীতে কোনো আঘাত আছে? হ্যাঁ আছে। কোথায়? পিঠে। বাস, পিঠে আঘাত লিখে রাখলাম। এই আপনার পিঠে আঘাত লিখলেন, মাথায় আঘাত লিখলেন। এই আঘাত লিখে, এই আঘাতটা লিখে রুগীলিপিতে কোনো লাভ নেই, তার চেয়ে না লেখা ভালো ছিল। অডিয়েন্স, এই যে আঘাত লিখলো, বুকে আঘাত কিংবা পায়ে আঘাত, এই পায়ে আঘাত কিংবা বুকে আঘাত, এটা লিখে কোনো লাভ নেই। বিশ্বাস করেন, কোনো লাভ নেই, কোনো ওষুধ আসবে না। আপনি তো যত লক্ষণ লিখছেন, এগুলি তো ওষুধ বাছাইয়ের জন্য, ওষুধগুলো বাছাইয়ের জন্য তো। এই লেখাতে কোনো লাভ নেই, কারণ মাথা আঘাত অনেক ওষুধ আছে, বুকে আঘাত, পিঠে আঘাত অনেক ওষুধ আছে, হাতে পায়ে আঘাত অনেক ওষুধ আছে। কিন্তু আপনাকে লিখতে হবে যা, তা বলছি। আঘাতের জন্য 5টি কথা প্রথম জানতে হবে। 1 নাম্বার, কতদিন পূর্বে আঘাত? আপনার রোগ তো 7 বছর, আঘাতটা কয় বছর? আঘাতটা 3 বছর। কিংবা আমার রোগটা 5 বছর, আঘাতটা 5.5 বছর। কিংবা আঘাতের পর থেকে আমার রোগটা, আপনি আঘাত কতদিন, আপনি একটু ভালোভাবে জেনে নেন। 1 নাম্বার, কতদিন পূর্বে আঘাত। 2 নাম্বার পয়েন্ট, কোথায় আঘাত? কোথায় আঘাত? কিসে আঘাত? বুকে না পিঠে? মাথায় না নাকে? কানে না চোখে? কোথায় আঘাত? আঘাতটা কিসের মধ্যে? পায়ে তো, আঙ্গুলের মাথায়?
চেহারা কি, নাকে না দাঁতে? কোথায় আঘাত? 1 নম্বরে কতদিন পূর্বে এবং কোথায় আঘাত, দুইটি পয়েন্ট গেল। কি ধারা আঘাত? ছুরি দ্বারা, সূচালো কোনো বস্তুর মাধ্যমে, কোনো মোটা বা থেতলে যাওয়ার মতো এরকম ভারী কোনো কিছুর আঘাত, সার্জিক্যাল যন্ত্রপাতির মাধ্যমে আঘাত, কিসের আঘাত? কি ধারা আঘাত? 1 নম্বরে কতদিন পূর্বে আঘাত, 2 নম্বরে কোথায় আঘাত, 3 নম্বরে কি ধারা আঘাত, 4 নম্বর আঘাতের প্রতিক্রিয়া কি হয়েছিল? আঘাত লেগে একদম হাসপাতালে 3 দিন ভর্তি, আঘাত লেগে, আঘাত লাগার ফলে হাসপাতালে ভর্তি, আঘাত লেগে 7 দিন অজ্ঞান, আঘাত লেগে প্রেসার হাই হয়ে মরার পালা, আঘাত লেগে কথা বন্ধ হয়ে গেছে। মানে আঘাত লেগে কি ঘটলো, কি ঘটেছিল সেই কথাটুকু জানতে হবে। একটু হালকা আঘাত লাগছিল, ও কিছু হয় নাই, ওটা দিয়ে কোনো লাভ নেই। তাহলে 1 নম্বর পয়েন্ট কি, কতদিন পূর্বে, 2 নম্বর কোথায় আঘাত, কি ধারা আঘাত, 4 নম্বর আঘাতের প্রতিক্রিয়া কি ছিল, কি হয়েছিল তখন, এই আঘাতের ফলে কি হয়েছিল, 5 নম্বর সেই সময় আঘাতের কিসে কিসে করেছিলেন। ডাক্তারবাবু, ওই সময় আঘাতের ফলে আমি এক হোমিও ডাক্তার কাছ থেকে ওই প্রেক্ষাপটে 2-3 মাস 4 মাস ওষুধ খেয়েছিলাম। আপনি কি তখন ডাক্তারকে বলেছেন কি ধারা বা কোথায় আঘাত লেগেছিল? হ্যাঁ, সব বলেছি। ওই পর থেকে তো আমার ওই সমস্যাটা ছিল না, আমি তো ভালো হয়ে গেছি। আরেকজনে বলল আঘাত লাগার ফলে আমি অজ্ঞান ছিলাম, আমার হাড় ভেঙে গেছিল, এই সমস্যা ওই সমস্যা হয়েছিল, কিন্তু এই ট্যাবলেট বড়ি খাওয়ার পরে কিংবা পেন কিলার খাওয়ার পরে ওইটা ভালো হয়ে গেছে। কিন্তু এবার আপনার মধ্যে সন্দেহ থাকতে পারে নিচে ওখান থেকে কোনো সমস্যা এখানে যোগ হয়েছে কিনা। তাহলে 5টি কথা, আঘাতের 5টি কথা জানতে হবে। কতদিন পূর্বে, কোথায় আঘাত, কি ধারা আঘাত, আঘাতের প্রতিক্রিয়া কি হয়েছিল, সেই সময় কি চিকিৎসা করা হয়েছিল। 5টি কথা কেউ লিখতে পারছেন? এখনো অবস্থা না ভয় আছেন? কেউ পারলে এই 5টি পয়েন্ট লিখে দেন। অডিয়েন্স, এই 5টি কথা লিখে দেন। আঘাতের 5টি পয়েন্ট আছে, আঘাতের 5টি পয়েন্ট। কতদিন পূর্বে আঘাত, কোথায় আঘাত, কি ধারা আঘাত, আঘাতের প্রতিক্রিয়া কি হয়েছিল, আঘাতের কি চিকিৎসা করেছিলেন। অডিয়েন্স, আমরা বর্তমান কষ্টের বিবরণের 6 নম্বর ধাপে আছি। কারণের মধ্যে 1 নম্বর অবস্থান, 2 নম্বরে আবহাওয়া, 3 নম্বরে কাজ, 4 নম্বরে আমরা আঘাত নিয়ে আলোচনা করছি। আঘাত যদি আপনি লিখতে হয়, আগে 5টি কথা লিখতে হবে। আঘাতের 5টি কথা আপনি জানতে হবে। কতদিন পূর্বে, কোথায় আঘাত, কি ধারা আঘাত, আঘাতের প্রতিক্রিয়া কি ছিল, আঘাতের কি চিকিৎসা করেছিল, এটা আপনি আঘাতের পয়েন্ট জানতে হবে। এবার শারীরিক আঘাত, হাড়ে, মেরুদণ্ডের সন্ধিতে, অঙ্গের প্রান্তে, নার্ভে, নরম অংশে, ভেতরের অংশে, বাহিরের অংশে, মাংসপেশিতে। আপনি আরো কিছু লিখে নেন। যদি আরো পাওয়া যায়, আঘাতের কোনো পয়েন্ট পান, তাহলে আপনি লিখে দিবেন আরো কয়েকটা, কারণ রুগীকে যেন প্রশ্ন করতে আপনার আটকিয়ে না যায়, রুগীকে প্রশ্ন করতে যেন সমস্যা না হয়। শারীরিক আঘাত, হাড়ে, মেরুদণ্ডের সন্ধিতে, অঙ্গের প্রান্তে, নার্ভে, নরম অংশে, ভেতর অংশে, বাহিরের অংশে, মাংসপেশিতে। কোথায় একটু জেনে নেবেন। এইবার মানসিক, পূর্বে কোনো বড় ধরনের মানসিক আঘাত, আপনজনের হঠাৎ মৃত্যু, আপনজনের বিচ্ছেদ, জোর করে জীবন সঙ্গী চাপিয়ে দেওয়া, সহ অবস্থানরত ব্যক্তিদের সাথে সুসম্পর্ক না থাকা, উচ্চ আকাঙ্ক্ষা, সাধ্যাতিরিক্ত চাহিদা, আর্থিক ক্ষতি হওয়া, যোগ্যতা অনুযায়ী কাজ না পাওয়া, কর্মস্থলে পছন্দ না হওয়া, এরকম আরো কিছু আপনারা রূপদিক খুঁজে খুঁজে বের করে লিখে রাখবেন। মানসিক আঘাতের, শারীরিক আঘাত, মানসিক আঘাত,
আমি কয়েকটা নমুনা দিচ্ছি, আপনার বাকিগুলো লিখে লিখে রাখবেন। তাহলে শারীরিক আঘাত কি হলো? হাড়ে মেরুদণ্ডের সন্ধিতে, অঙ্গের প্রান্তে, নার্ভে, নরম অংশে, ভেতরের অংশে, বাইরের অংশে, মাংসপেশিতে, 9টি। আর মানসিকের মধ্যে কি আছে? পূর্বে কোনো বড় ধরনের মানসিক আঘাত আছে কি? আপনজনের মৃত্যু, হঠাৎ মৃত্যু, আপনজনের বিচ্ছেদ, জোর করে জীবনসঙ্গী চাপিয়ে দেওয়া, সহাবস্থানত ব্যক্তিদের সাথে সুসম্পর্ক না থাকা, উচ্চ আকাঙ্ক্ষা থাকা, সাধ্যাতিরিক্ত চাহিদা, আর্থিক ক্ষতি হওয়া, যোগ্যতা অনুযায়ী কাজ না পাওয়া, কর্মস্থল পছন্দ না হওয়া। অডিয়েন্স, আমরা প্রায় ক্ষেত্রে একটি ভুল প্রায় করে থাকি, সেটা কি জানেন? বছরে একদিন বাবার খবর নেয় নেই, কিংবা মায়ের খবর নেয় নেই, অথবা স্ত্রীকে কখনো ভালোবেসে দেখে নাই। এই ভদ্রলোকের বাবা মা মরে গেলে শুনে আপনি কেন ইগনিশিয়া দিচ্ছেন? তার স্ত্রী মরে যাওয়ার পরে আপনি কেন ইগনিশিয়া দিচ্ছেন? স্ত্রী মৃত্যু 1 তারিখে, ভদ্রলোক বিয়ে করে 10 তারিখে বাচ্চার অজুহাত দিয়ে আপনি তাকেও ইগনিশিয়া দিচ্ছেন কেন? ইগনিশিয়া সেখানে যখন আপনি জিজ্ঞাসা করেন, আপনার ছোট ভাইটা যে মরে গেল দীর্ঘদিন 10 বছর পূর্বে, ছোট ভাইটা, এটা আপনার মানসিক কষ্ট। কি হয়েছিল আপনার ভাইয়ের? কি রোগে মারা গেল? আজ সাথে সাথে বলতে শুরু করে, ডাক্তার বলবেন না, আমাদের কলিজাটা শেষ হয়ে গেছে। বলে আর চোখের পানি পড়তে থাকে, 10 বছর আগে ভাই মারা গেছে। যখন বলে আর চোখের পানি পড়তে থাকে, কাজ বন্ধ হয়ে যায়, তার কাজকর্ম ওই মুহূর্তে, খাবার খাওয়া অবস্থায় খাবার বন্ধ হয়ে যায়, ডাক্তার সাথে কথা বলছে আর কথা বলতে পারছে না। এমন যদি হয়, সেখানে থমকিয়ে যায়, সেখানে আপনি ইংলিশে ভাবতে পারেন, কেন অযথা এই মানসিক আঘাত নিয়ে এই ওষুধ দিচ্ছেন ইংলিশে আমরা, কেন? একদম অযথা। আবার বলেন যে ইগনিশিয়া দিলাম মানসিক কষ্ট পেয়ে, আঘাতের ক্ষেত্রে দিলাম, কাজ হচ্ছে না। আঘাতই তো পায় না, আপনি ওষুধ দিচ্ছেন কেন? জীবনে একদিন স্ত্রীকে ভালোবেসে দেখে নাই, সেই স্ত্রী মরলে কি তার বাঁচলে কি? স্ত্রী মরা 15 দিন পরে আবার বিয়ে করে, তারে আপনি ইগনিশিয়া দেন? এরকম না। যদি এমনটা হয়, যার কথা বলছে তার কথা বলতে যে সেই মুহূর্তে সেই কথা স্মরণ করে তার হঠাৎ করে থমকিয়ে যায়, আর কথা বলতে পারছে না, কাজ করতে পারছে না, সেখানে ওই মুহূর্তে চোখের পানি পড়তে শুরু করে, এটাকে আপনি বুঝতে পারেন মানসিক আঘাত। একটু ভাবতে হবে। অডিয়েন্স, আমরা আছি মানসিক আঘাতের মধ্যে। পূর্বে কোনো বড় ধরনের মানসিক আঘাত, এই একটু প্রেমে আঘাত, এই আত্মীয়ের বিচ্ছেদ, এটা শুনলে ইংলিশিয়া, আরে ভাই দাঁড়ান না, একটু ভালো করে জেনে নেন। এই বিচ্ছেদের কয়দিন পরে আবার স্যাদ শুরু হলো, 15 দিন পরে আবার নতুন করে স্যাদ। এই বিচ্ছেদের কোনো লাভ নেই। আপনজন হঠাৎ মৃত্যু, আত্মীয় মারা গেছে, দেখতে যায় না, এ মরলে কি আর বাঁচলে কি? আপনি ওষুধ দিচ্ছেন ইংলিশে আমারা, এই ভুলটা করবেন না। জোর করে জীবন সঙ্গী চাপিয়ে দেওয়া, সহাবস্থানত ব্যক্তিদের সাথে সুসম্পর্ক না থাকা, উচ্চ আকাঙ্ক্ষা থাকা, সাধ্যাতিরিক্ত চাহিদা, আর্থিক ক্ষতি হওয়া, যোগ্যতা অনুযায়ী কাজ না পাওয়া, কর্মস্থল পছন্দ না হওয়া, এরকম করে কিছু মানসিক তথ্য জেনে নেবেন মানসিক আঘাতের। এগুলো জেনে নিলে আপনার রোগী রোগ আক্রমণের কিছু তথ্য হয়তো পেয়ে যেতেও পারেন। 5 নাম্বার, গোসল। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে গোসল। গোসল রোগ আক্রমণের আরেকটি কারণ কিংবা হ্রাসবৃদ্ধি হিসাবে গ্রহণ করতে পারেন। নিয়মিত গোসল করে না, গোসল না করা, নিয়মিত গোসল না করলে অসুস্থ হতেই পারে। অনিয়মিতভাবে গোসল করা, রাতে গোসল করা, সারাদিন ঘরে গুড়গুড় করে, রাতে বেলা গোসল করে, কিংবা সকালে করে যায়, রাতে আবার গোসল করতে থাকে দীর্ঘদিন, এটা একটা সমস্যা। ঠান্ডা পানিতে গোসল করা, একদম ঠান্ডা পানিতে যদি কেউ গোসল করে, সে রোগে আক্রান্ত হতেই পারে। অতিরিক্ত পানি দিয়ে গোসল করা, গোসল করতে ঢুকলে ঘন্টার পর ঘন্টা পার করে দেয়, অতিরিক্ত পানি দিয়ে গোসল করা, এটাও রোগ আক্রমণের কারণ হতে পারে। বৃষ্টিতে ভেজা, বৃষ্টি ভেজে যদি রোগ আক্রান্ত হতেই পারে। স্থান পরিবর্তন করে গোসল করলে, হঠাৎ করে কোথাও গিয়ে যদি গোসল করে পানির পরিবর্তনে, সেক্ষেত্রে আক্রান্ত হতে পারে। পুকুর, নদী, সমুদ্রে গোসল করলে রোগ আক্রমণ হতে পারে।
গরম শরীরে গোসল করা, বাইরে থেকে এসে অথবা সঙ্গমের পর পরিশ্রমের পরে যদি কেউ গোসল করে সেক্ষেত্রে আক্রান্ত হতে পারে। ভেজা কাপড়ে দীর্ঘ সময় যদি থাকতে থাকে সেক্ষেত্রেও রোগ আক্রমণ হতে পারে। অডিয়েন্স, আজকে আমরা 5টি আলোচনা করলাম: অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, গোসল, এই 5টি। বাকিগুলি যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আগামী দিন আলোচনা করব বাকিগুলি। আপনারা সবাই যাদের হাতে আমার রুগী লিপি 2 বইটি আছে একটু দেখে নেবেন। একটু দেখে নিলে কালকে আবার ক্লাস করে মজা পাবেন। আপনারা যদি একটু লিখেন তাহলে আরেকজনের সুবিধা হবে। কি লিখছে? আল আমিন অ আ কা খা গো খা নে অগা ফ্রম রিচ গগ গো বড়। বা চমৎকার ইসমাইল হোসেন সাহেব। অডিয়েন্স, আজকে 5 পর্যন্ত হলো: অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, গোসল, এই 5টি। আল্লাহ সাহেব আবার আগামী দিন এরপর থেকে শুরু করব, আবার রেফারিতে খুঁজবো আগামী দিন এই বাকিগুলি যদি সুযোগ পায়। আগামী দিন হয়তো বা আগামী দিন লাইভে নাও আসা হতে পারে, তবে চেষ্টা করব আসার জন্য। কালকে একটু জরুরি কাজ আছে, চেম্বার থেকে একটু আগে বের হতে হবে। যদি সুযোগ পাই ইনশাল্লাহ চলে আসব। আর আজকের ক্লাস কেমন লাগলো দ্রুত লিখলেই চলে যাব। আর আপনারা গতকাল অনেকে শেয়ার দিয়েছেন, আজকের ক্লাস যদি আপনাদের পছন্দ হয় আজকেও শেয়ার দিয়ে দিবেন, তাহলে অন্য ভাইরা দেখতে পারবে, শুনতে পারবে। আপনাদের আইডি থেকে শেয়ার দিয়ে দিবেন। আর আজকের এই সময়টুকু যে কাটলো আমার সাথে, এই সময়টুকু কেমন কেটেছে লিখেন, তাড়াতাড়ি জলদি লিখেন কেমন কেটেছে। মংকে ব্লক করে দেব। মং যদি নিজে মানুষ না হয় তাহলে কিচ্ছু করার নাই, ঠিক আছে? ব্লক করা আমার নীতি না, তারপরে কি করব, করেই ফেলতে হবে। আপনারা কিচ্ছু বলবেন না। আমি কিবারে আসি না তা বলেন। আমি আলহামদুলিল্লাহ এই লকডাউন থেকে প্রতিদিনই আসি, কোনো বাট্টার নাই। তবে 9:15 পরিবর্তে 9:30 কাছাকাছি চলে আসে, এটাই সমস্যা। চেম্বারে বসে লাইভ করা, এই সময়টা হচ্ছে রুগী দেখার সময়। এই যে রুগীরা বসে আছে বিরক্ত হচ্ছে, তার ফাঁকেও চলে আসি। একটু দেরি হয়ে যায় হাতে রুগী শেষ করতে, তারপর রুগী বসে চলে আসতে হয়। 9:15 টাইম, আস্তে আস্তে 9:30 বেজে যায়। একটু দেরি হয়ে যায়, তবে মিস করি না, চেষ্টা করি মিস না করার জন্য। কালকে একটু বিশেষ জরুরি কাজ আছে, নাও থাকতে পারি। না থাকতে পারলে জানিয়ে দেবো 9:30 ইনশাল্লাহ। যদি থাকতে না পারি 9:30 আগে জানিয়ে দেবো, আসতে না পারলে 9টায় জানিয়ে দেবো ইনশাল্লাহ। 9টায় জানিয়ে দেবো, না আসতে পারলে আমার আইডিতে ফারুক এসি সাহেবে জানিয়ে দেবো যদি আসতে না পারি। খুব ভালো কাটছে, শেখার শেষ নাই, লেখাপড়াটা বয়স নাই। জি, আর কিছু? এতক্ষণ পড়াইলে পাবলিক হরান হয়ে যায় না, আর কি লিখবে? আজকে সবাই যাদের কাছে রুগীলিপি 2 বইটি আছে, উৎপত্তির কারণটা একদম মুখস্থ করে নেবেন। একটা আইডি খুব ডিস্টার্ব করছে, আমি এক্ষুনি ওকে ব্লক মেরে দেব, এক্ষুনি করে দেব ইনশাল্লাহ। ও সোজা হচ্ছে না, আপনি একটু তথ্য নিতে পারেন। ও আসলে কি ডাক্তার না অন্য কিছু একটু জানেন তো? আমি তো এগুলো ভালো বুঝি না, একটু জেনে নেন তো সে ডাক্তার কিনা না অন্য কিছু। ডাক্তার হলে এরকম করার কথা না, কারণ কাউকে ব্লক মারা আমার একদম নিয়ত নাই।
একটু জেনে নেন তো সেটা ডাক্তার কিনা। ডাক্তার যদি হয় তাহলে ব্লক মারবো না, তাকে বলবো শুধরে নিতে, সে যেন নিজে ঠিক হয়ে যায়। কারণ একজন আমাদের হাত ছাড়াও কেটে চাই না। সে যদি ডাক্তার হয় তাকে ব্লক মারবো না, সে নিজে নিজে শুধরে যাক। যদি ডাক্তার হয় আমার মনে হয় শুধরে যাবে, এত সুন্দর সুযোগ দেওয়া হচ্ছে, শুধরে যাওয়া উচিত। মংকে বলছি শুধরে যান। অবশ্যই ডাক্তার না, ডাক্তার না হলে তাকে আর সুযোগ দিয়ে লাভ নেই। জি, তাহলে সবাই আজকের মতো যাচ্ছি নাকি? সব ভালো থাকেন। রোগীলিপি টুর মধ্যে বর্তমান কষ্টের বিবরণে 6 নম্বর ধাপ, যেটি উৎপত্তির কারণ, একটু ভালোভাবে দেখে নেবেন। কি বুকের দাম আগে দিতে হচ্ছে কেন, বুঝলাম না। ভাই আমি এই খবর এই ব্যাপারে কিচ্ছু জানি না, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না, ওদের সাথে যোগাযোগ করেন। জি, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।